This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দেখুন, গত এপিসোডে আমি বলেই দিয়েছি যে পরবর্তী এপিসোড নেতাই নিয়ে আলোচনা করব, কিন্তু এই অনুষ্ঠান ও আত্মপক্ষ সমর্থনে কয়েকটা বিষয়ের অবতারণার যার পর নাই প্রয়োজন বোধ করছি। একটু বিশদে আসি। আমার বেশ কিছু সুহৃদ আমাকে প্রশ্ন করেছেন এবং গত দুদিন আগে আমার এক বোন, যিনি নিজে একজন শিক্ষিকা এবং অত্যন্ত সুবক্তাও বটে, বলল, দাদা ভাই, তুমি কেন এইসব নারকীয় হত্যালেনা নিয়ে পড়লে? বামপন্থীরা তো জীবাশ্ম হয়ে গিয়েছে। ঠিক এইখানে দাঁড়িয়েই এই অনুষ্ঠানের সপক্ষে কিছু কথা বলে নেওয়া দরকার। একথা ঠিকই, আজ বামপন্থীরা এই রাজ্যের চিন্তাশীল এবং রাজনৈতিক সচেতন মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। বারে বারে আমরা সেটা দেখতে পাচ্ছি যখনই রাজ্যে কোনো নির্বাচন আসছে। কিন্তু সেই জন্য তো আর ইতিহাস হাঁটবে না অবলুপ্তির পথে। ইতিহাস তো হাঁটবে তার নিজের পথ ধরে। আমরা কি অনুপানে দেশের কৃষ্টি, দেশের সংস্কৃতি, রাজ্যের কৃষ্টি, আচার, এই সকল বিষয়ের সাথে সম্পৃক্ত হই বলুন তো? ইতিহাস অধ্যয়ন করেই তো। স্বাধীনতার সময়কালে আমি তো জন্মগ্রহণ করিনি, তাহলে আমাকে তো পড়তেই হবে ইতিহাস। 1947-এর 14ই আগস্টের মধ্যরাত ইউনিয়ন জ্যাকের নামা আর তেরঙ্গার উড্ডীন হওয়া অমনি কি হয়ে গেল সব। বামপন্থীদের না হয় এসব ল্যাঠা নেই, ওরা বেশি পরে সাইকেল নিয়ে জাঠা বার করত। এ দেশের স্বাধীনতা সে তো ঝুঠা। চীনের চেয়ারম্যান, ওদেরও চেয়ারম্যান। এই বিশ্বাসঘাতকতার কার্নিভাল দেখতে দেখতেই তো বড় হয়ে গেলাম রে বাবা। আর বামপন্থীরা যদি আজও 72 থেকে 77-এর আষাঢ়ে গপ্প ফাঁদতে পারে, এনকে ডিজিটালের পর্দায় আমরা একটা নেতাই অধ্যায় করতে পারি না যেটা আদতে ঘটেছিল। এই প্রয়োজন হয়তো হতোই না, কিন্তু এই সাম্প্রতিক অতীতে এই মাত্র কটা মাস আগেই একটা বিচ্ছিন্ন কিন্তু পাশবিক ঘটনায় বেশ খানিকটা বিচলিত হয়েছি আমরা আপামর। অকালে ঝরে গেল একটা সম্ভাবনা, খালি হয়ে গেল প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক দম্পতির কোল। বেদনা হত হয়েছি আমরা সবাই। আর মহাশূন্য থেকে মৃত্যুর বেসাতি করতে নেমে পড়েছিল বেশ কিছু চিল শকুনের দল। হ্যাঁ, ওই ভামপন্থীদের কথাই বলছি, ভামপন্থী। দেখুন, আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে, হবেই। শাস্তির প্রতিবিধানে আসবে ওর আত্মার শান্তি, এ যেন তৃষ্ণার শান্তি। বৃথা যাবে না ওই অসহায় দম্পতির চোখের জল। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কতিপয় সংবাদ মাধ্যমে হলুদ সাংবাদিকতা আর বিকৃত মনোরুচি সম্পন্ন বুড়ো আর কচি মাকুদের কদর্যতার প্রকাশের বিরোধিতা করাটাই কর্তব্য বলে মনে হয়েছে। আর তাই এই এক্স ফ্যাক্টর অনুষ্ঠানের মাধ্যমে বকধার্মিক কমরেডদের
অর্থাৎ স্মল ম্যানেদের। এইখানটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, এই স্মল ম্যান এটা একটু শিবরামীয় কায়দায় বাংলায় তর্জমা করে নিতে হবে, একটু ভেঙে ভেঙে করবেন কিন্তু। স্মল ম্যান তর্জমা বা অনুবাদ এটা তো দু ধরনের হয়। একটা যদি আপনি ভাষার অনুবাদ করেন সেটাকে ভাষানুবাদ বলে, আবার যদি ভাবের অনুবাদ করেন সেটাকে ভাবানুবাদ বলে। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আমরা সকলেই বিষয়টা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পাবো। কবিগুরু যখন গীতাঞ্জলি লিখছেন, where the mind is without fear and the head is held high, where knowledge is free, চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত। এটা কবিগুরুর পক্ষেই সম্ভব ছিল, এত এলিগেন্ট ইংলিশ। এবং এই তর্জমাটা আপনি যখন করবেন আপনি দেখবেন বাংলা এবং ইংরাজি ভাষানুবাদ এবং ভাবানুবাদ এই দুটো একত্রে সম্পৃক্ত হয়েছে। অত্যন্ত কম ক্ষেত্রেই এই জিনিসটা হয়, এই স্মল ম্যানের ক্ষেত্রে কিন্তু এই সম্পৃক্ততাটা কাজ করবে। যাই হোক, এই স্মল ম্যানেদের স্ট্যালিনীয় সন্ত্রাস আর অপকীর্তির একটা দলিল তৈরি করতে আমাকে নির্দেশ দিয়েছেন প্রবীর বাবু, এই চ্যানেলের কর্ণধার। তাই আজকে নেতাই আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা যেখানে ছিলাম 21শে ডিসেম্বর 2010 তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম একটা চিঠি দিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, ওই চোরেদের ক্যাবিনেটে ফিরে আসা বুদ্ধদেব ভট্টাচার্যকে। বিষয় ছিল জঙ্গলমহলে স্থিত সিপিআইএম পরিচালিত হারমাত ক্যাম্প। বুদ্ধবাবুর রাগ হলো, কলকাতায় রুষ্ট হলেন বিমান বসু। তারা সেই পুরনো গোয়েবলসের নীতি নিলেন, বারবার একটা মিথ্যাকে সকলে মিলে চেষ্টা করতে লাগলেন সত্য বলে প্রতিষ্ঠিত করবার। তৎকালীন আবাসন মন্ত্রী মিস্টার বিন থুরি গৌতম দেব দক্ষিণ 24 পরগনায় একটা সমাবেশে বলেই দিলেন, জঙ্গলে কোনো হারমাত ক্যাম্প নেই, থাকলে পুলিশ ভেঙে দিক। গৌতম দেবের এই মার্ক্সীয় বাণী শোনবার ঠিক দুদিনের মাথায় শালবনির লক্ষণপুরে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি। ছেলে তখন বাড়িতে নেই, মা দুলালী মাহাতো আছেন, গুলি করে মেরে দিল হারমাদেরা। ওই রক্তে ভেজা শরীরটা কিন্তু 24 ঘন্টা পড়েছিল কমরেড। স্থানীয় প্রশাসন সরাবার কিংবা সৎকারের ব্যবস্থা নেয়নি। কেন জানেন? বিজ্ঞাপন, ভয়াবহতার, বিভৎসতার, রক্তাক্ত লাশ ভয়ের বাতাবরণ সৃষ্টি করবে। তৃণমূল কর্মীরা ভয় পিছিয়ে যাবে, সাথে যোগ্য সঙ্গত করবে বুদ্ধবাবুর পুলিশ। কাহার বা নয়, দাদরা বাজিবে। ওই দাদরাই বাজালো হারমাদরা, চাঁদরায় দাদরা। কিরকম ব্যাপারটা? কুন্দলমণি গ্রাম থেকে হারমাদরা অপহরণ করলো বুধন মুর্মু নামক একটি মানুষকে। দিন কয়েক পরে জঙ্গলের পাশে সকলে দেখতে পেল বুধনকে। না, ভুল ভাবছেন, জীবিত নয়, খুন হওয়া ক্ষত বিক্ষত বুধনের শরীর। অসহায় বাবুলাল, বুধনের সন্তান, ছুটে বেড়ালো পুলিশ কর্তাদের দরজায় দরজায়, যাতে সে পায় তার মৃত পিতার অধিকার, সৎকারের বন্দোবস্ত। কিন্তু না, পড়েই রইল বুধন
সেই চিরাচরিত ভয়ের বিজ্ঞাপন। তৃতীয় দিনে বুধন লোপাট, দাঁড়ান, শেষ হয়নি, পিকচার আবি বাকি হ্যায়। আবার চাঁদরায় দাদরা, সুন্দরলাটা গ্রামের সুধীর হেমব্রম গুলিতে লুটিয়ে পড়লেন মেয়ে বউয়ের সামনেই। সৌজন্যে বুদ্ধবাবুর কবি সুকান্ত পড়া হারমাদ বাহিনী। আসলে এই নেতাইয়ের স্ক্রিপ্ট লেখা শুরু হয়েছিল কিন্তু 2008-এর 2রা নভেম্বর। কেন? শালবনী থেকে ওই দিন ফিরছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভাদুতলা অতিক্রম করবার সময় তার কনভয়ের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ হলো। আহত হলেন কিছু পুলিশ কর্মী। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার রাজেশ সিং দোষীকে খুঁজে বার করবার বাহানায় নতুন উদ্যমে অত্যাচারে লেগে পড়তে নির্দেশ দিলেন স্থানীয় পুলিশকে। ওই অকুস্থল থেকে 45 কিলোমিটার দূরে বড়পেলিয়া ও ছোটপেলিয়া গ্রাম। ঘরে ঘরে ঢুকে নিরীহ গ্রামবাসীদের অত্যাচার করতে শুরু করে দিল পুলিশ। লালগড় থানার পুলিশ বেয়নেটের খোঁচা দিয়ে নষ্ট করে দিল বৃদ্ধা চিন্তামণি মুর্মুর চোখ। গ্রামের মানুষ পুলিশের হাত থেকে বাঁচতে গড়ে তুলল জনসাধারণের কমিটি। ঠিক স্বাধীন ভারতবর্ষে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জে ওঠবার এই কলঙ্কিত অধ্যায়ের দায় কে নেবে কমরেড? 2009 সালে লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনে সিপিআইএম প্রার্থী হলেন পুলেন বিহারী বাস্কে। সাধারণ মানুষ ভোট বয়কট করল। ক্যাডার বাহিনীর ভোটে জিতে গেলেন পুলেন বিহারী। সিপিআইএম বলতে শুরু করলো ওই জনসাধারণের কমিটি এটা হচ্ছে মাওবাদীদের ফ্রন্টাল অর্গানাইজেশন। ব্যাস, শুরু হয়ে গেল মাওবাদী ঠেকানোর নাম করে গ্রামের পর গ্রাম হারমাদদের দিয়ে বিরোধী শূন্য করবার প্রক্রিয়া। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআইএম এর সম্পাদক দীপক সরকার আর সম্পাদক মণ্ডলীর আর একজন প্রভাবশালী সদস্য বিজয় পাল, সাথে সুগ্রীব দোসর, তপন ঘোষ আর শুকুর আলী রোজ সন্ধ্যায় বসতে শুরু করলেন মীরবাজারে অবস্থিত সিপিআইএম এর জেলা কার্যালয়। পুলিশ সুপার তার দপ্তরের কার্যবিবরণী জমা করতেন এই চতুর্ভুজের কাছে রোজ সন্ধ্যায়। পুলিশের কাজে যখন এই জাতীয় নক্কারজনক দলীয় হস্তক্ষেপ নিয়ে কথা উঠছে মেদিনীপুর জুড়ে, কলকাতায় রাইটার্সে বসে একমাত্র সৎ রাজনীতিক বুদ্ধবাবু কিন্তু মৌনব্রত নিয়ে উইলস ফিল্টারে সুকটান দিচ্ছিলেন। কিছু বলবেন আজকের প্রজন্মের রাত দখলকারী কচি কমরেড বৃন্দ? এইবারে আসুন, আমরা চলে আসি 2011 7ই জানুয়ারি, শুক্রবার সকাল 8টা। আমাকে সেই দিনটা এবং পরবর্তীতে বেদনাচ্ছন্ন করে রেখেছে আজও তৎকালীন সময় এবিপি আনন্দে সম্প্রচারিত একটা কিশোরীর ছবি। ও সরস্বতী ঘরাইয়ের মেয়ে। মেয়েটা সকালে স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছিল ওর বাবা মাকে। ফিরে এসে দেখলো মা বাবা দুজনেই গুলিতে নিহত। অগ্নিদগ্ধ বাড়ির পাঁচিলের একাংশ ধরে দাঁড়িয়ে আছে হতবাক মেয়েটা। আর্কাইভ থেকে বার করে ছবিটা একটু দেখুন না আপনারা। রেড ভলেন্টিয়ার্সদের দল। কারোকে জবাবদিহি করতে হবে না, কেবল নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন না কি বলছে আপনার বিবেক, কি বলছে আপনাদের বিবেক, কি উত্তর পাচ্ছেন। সবে তো শূন্য, রাজনীতি করবার সময় সে তো পড়েই রয়েছে। আগে তো নিজের বিবেকের কাছে পরিষ্কার হন। ঘটনার দিন সকালে নেতাইয়ের সাধারণ মানুষ সিপিআইএম এর রথিন দণ্ডপাটের বাড়ি ঘেরাও করল। কিন্তু কেন? কারণ হারমাদরা কয়েকদিন যাবৎ গ্রামের বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছে বাড়ির ছেলে মেয়েদের পাঠাবেন আমাদের কাছে, অস্ত্র শিক্ষা দেব। ভালো কথা, কিন্তু কেন? নিরীহ জীবনযাপনে অস্ত্রের কি প্রয়োজন? নো উত্তর। বাহ, কি সুন্দর! কলকাতায় আলিমুদ্দিনে বসে অল্প লালের দল জ্ঞানের পথা লিখে দেওয়াল চিত্রিত করবে,
সবার হাতে কাজ, সবার জন্য শিক্ষা। আর মেদিনীপুরে সবার হাতে বন্দুক, নচেত সবার পেটে বুলেট। গ্রামের ক্ষুব্ধ জনতার ঢল নামলো রথিনের বাড়ির সামনে। আর ভিতরে তখন কে বা কারা? গ্রামের লোকের পাওয়া খবরই কিন্তু সত্যি হলো। মন দিয়ে শুনবেন। লালগড় থেকে জয়দেব গিরি, তপন দে, অশ্বিনী চালক, গৌতম চালক, সিজুয়ার MSK স্কুলে থাকা হারমাদরা, বেলাটিকুড়ি পঞ্চায়েত অফিসের হারমাদরা, লচিপুরের চণ্ডীকরণের বাড়ির হারমাদরা, ধরমপুরের হারমাদরা, মুলাপাড়ার সনত বেরার বাড়ির হারমাদরা, হরিণা আর ছোলাডাঙ্গার হারমাদরা, সবাই তখন কোথায় বলুন দেখি? ওই দেখো বন্ধ কপাট, হারমাদ আর রথিন দণ্ডপাট। সবাই রথিনের বাড়ির ভিতরে, বাইরে ঘিরে ফেলেছেন গ্রামবাসীরা। একটু কাব্যি করলাম, আমাদেরও তো স্বাদ হয় বলুন। যাই হোক, এই সকল ঋষিমুনিরা হঠাৎ সিদ্ধান্ত নিলেন চটজলদি বাড়ির বাইরের ওই ভিড়টাকে গুলি করে উড়িয়ে দেওয়া যাক। চিন্তা নেই, জেলায় আছে আমাদের বাপ দীপক সরকার, আর কলকাতায় তো ঠাকুরদারা বসে আছে একেবারে, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস। আহা, ঈশ্বরের বরপুত্র সব। নামগুলো সব ভুলতেই বসেছিলাম আমরা, ভুলেই যেতাম হয়তো। এই রাত ধকলের ঘৃণ্য, অসভ্য, জান্তব প্রয়াস আবার জাগিয়ে তুলল আমাদের সমাজ সত্তাকে। ভাবলাম একটু অতীত বিহার করে আজকের যৌবনকে বার্তা দেওয়ার প্রয়োজন আছে, কেন এরা শূন্য। আর তাই আজকে নেতাই ঝাঁকে ঝাঁকে গুলি এসে এফোর ওফোর করে দিল বেশ কয়েকটা শরীর। আমি নাম ধরে ধরে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রাণ গেল সরস্বতী ঘোড়াই, ফুলকুমারী মাইতি, গীতালি আদক, আরতি মণ্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, অরূপ পাত্র, ধ্রুব গোস্বামী আর ধীরেন সেনের। মাথার ঘিলু, বুকের রক্ত সব একাকার। সমাজতান্ত্রিক বিপ্লব হলো ওইখানেতে। তা করলো কারা? নেতাইয়ের গ্রামবাসীরা এই পরিপ্রেক্ষিতে কি বলেছিলেন শুনুন। 2010 সালের 16 ডিসেম্বর থেকে রথিন দণ্ডপাটের বাড়িতে কারা থাকছিল? লালগড় থেকে তপন দে, জয়দেব গিরি, অবনী সিং, ফুল্লরা মণ্ডল, শুভেন মণ্ডল, অরূপ শানকি, অশ্বিনী চালক, শ্যামল চালক, চুনপাড়ার গৌতম চালক, লচিপুর থেকে চণ্ডীকরণ, কামদেব পাল, স্বর্ণেন্দ্র কুমার রায়, মুক্তিনাথ রায়, অলোক দাস, অর্জুন মান্ডি, ধরমপুরের অনুজ পাণ্ডে, এগুলো আপনারা শুনে থাকবেন, ডালিম পাণ্ডে, সুনীল মাহাতো, দেবরাজ মানা সহ প্রায় 20-25 জন সশস্ত্র গুন্ডা। এরা নেতাই এবং শয়েরসাই গ্রামের নিরীহ মানুষজনকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিতে লাগলো। বেলাটিকুড়ির শেখ খলিল উদ্দিন, বমালের সুব্রত মাহাতো, ডালিম পাণ্ডেরা অস্ত্র প্রশিক্ষণ দিতে মাঠে নামলেন। শালবনির মুসিনায় ঘরছাড়াদের সাজানো শিবিরে পাওয়া গেল অস্ত্র আর ল্যান্ডমাইন। ও বুদ্ধবাবু কিন্তু উইলস ফিল্টার খেয়ে টেনে চলেছেন তখনও কলকাতায় বসে নীরবে। দীপক সরকার কি বললেন? দীপক সরকার বললেন দণ্ডপাটের বাড়ির অতিথিরা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। অতিথি রবীন্দ্রনাথের অতিথি তারাপদ নাকি? আর সুশান্ত ঘোষ বললেন ওটা মাওবাদী আর তৃণমূলের লড়াই। বোঝো কারবার। একই দলে দুজন স্মল ম্যান, এ বলে হিন্দুস্তান তো ও বলে পাকিস্তান। কি বিপদ! একটা খসড়া তালিকা দিচ্ছি আপনাদের। ওই নব্বলালের ব্রিগেড বিভিন্ন সংবাদ মাধ্যমে বসে জ্ঞানের বুলি আওড়ানো বন্ধ করে একবার জ্ঞানচক্ষু উন্মিলিত করে দেখো, ইতিহাস ঘাঁটো। তোমাদের বাপ জ্যাঠাদের ক্রিয়াকর্মের প্রায়শ্চিত্ত কে করবে? ভূতের বাপে? হারমাত ক্যাম্পের তালিকা
একটু মন দিয়ে শুনবেন আপনারা। বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি আর ভেলাইডিহা, ঝাড়গ্রাম থানার জোড়াখালী, ডুমুরিয়া, বাঁধগোড়া, মানিকপাড়া ও খুজুরডিহি, লালগড় থানার বৈতা, ধরমপুর, হরিণা, বেলাটিপুরি, নেরাজান্দা, নচিপুর, সিজুয়া, রামগড়, বনপুরিয়া, এইগুলো দেখভাল করতেন লালগড় থানার আইসি অশোক বসু এবং ঝাড়গ্রাম থানার আইসি জুলফিকার মোল্লা। গোপীবল্লভপুরের চন্দ্রী, আগুইবনি, পাথরা, কুলটিকরি, সাঁকরাইল, তপসিয়া, রগড়া, পেটবিধা, নয়াগ্রামের হরিমা থানি, শালবনির লক্ষণপুর, রামেশ্বরপুর, মেদিনীপুর বিধানসভার ঢেরুয়া, মালবাধি, চাঁদরা, এনায়েতপুর, দহ, কলসিডাঙ্গা, কনকাবতী, মণিদহ, কাশিজোড়া, সাতপাটি সহ চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল আর ডেবরায় হারমাত ক্যাম্প অবস্থান করত। অভিযোগ করেছিলেন কারা? সিপিএম বিরোধী রাজনীতি করা তদানীন্তন সময় শিশির মাহাতো, মৃগেন মাইতি, চুনিবালা হাঁসদা, উজ্জ্বল দত্ত, গৌরাঙ্গ প্রধানের মতো মানুষরা। ও আচ্ছা, ভুলেই গিয়েছিলাম, এই কলকাতায় একজন পশ্চাৎপক্ষ বামপন্থী নাট্যকর্মী চন্দন সেনকে একবার সালোয়া জুরুম নিয়ে খুব জ্ঞান দিতে শুনেছিলাম। তো সেন সাহেব, বুঝলাম তো সালোয়া জুরুম, কিন্তু এই রাজ্যে যে মেদিনীপুর জুড়ে গুরুম গুরুম, কিছু বলবেন কি দয়া করে? আপনারা চুপ করে যাবেন না প্লিজ। এই আপনি, বাদশা মৈত্র, উনি তো বোধহয় আবার স্ট্যালিনের দূর সম্পর্কে কিরকম আত্মীয় হন, মাথায় টুপি পরে টিভিতে চলে আসেন। যাই হোক, আপনাদের থেকে অ্যাটলিস্ট ভাবের ঘরে চুরিটা তো শেখা যায়। আপনারা কোথায় যে হারিয়ে যাচ্ছেন। ওরা কাঁদছে কমরেড, যাদের প্রাণ নিয়েছে আপনাদের পূর্বসূরি। লাল মাটির সোঁদা গন্ধে মিশে রয়েছে ওদের রক্তে, ওদের পোড়া লাশের কটু গন্ধ। ওদের মুক্তি হয়নি। আপনাদের শূন্যতে তৃপ্তি লাভ হয়েছে কিঞ্চিত, আত্মা কিন্তু ঘুরপাক খাচ্ছে। ওই মাটিতে গিয়ে নির্জনে নিশ্চুপে দাঁড়ালে শুনতে পাবেন ওয়াল্টার ডে লা মেয়ারের দ্য লিসনার্স কবিতার দুটি লাইন। কি যেন ডাকছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, ইজ দেয়ার এনিবডি দেয়ার। মানুষগুলো কিন্তু মরেননি কমরেড, ওরা তো শহীদ, ওরা মৃত্যুহীন প্রাণ, ওরা আজও আছে, ওরা প্রশ্ন করছে। উত্তর দিন কমরেড, উত্তর দিন, দায় নিন, তাহলে হয়তো পেতেও পারেন দুটো একটা আসন। অস্বীকারে তো কেবলই শূন্য পেয়ে চলেছেন। আজ তবে এইটুকু থাক, আসছি খুব শীঘ্রই। ঝাঁপি খুলবো, মরিচ ঝাঁপি। তৈরি থাকবেন কমরেড। নমস্কার।